আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এক পাল ভেড়া দেখতে পাচ্ছেন না, এরা সবাই তাদের মালিককে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন কে বা কারা যেন তাদের মালিককে খুন করে ফেলে। মালিক একা থাকার কারণে কোনো প্রমাণও ছিল না, কিন্তু ভেড়াগুলো তাদের মালিকের খুনের প্রতিশোধ নিতে নিজেরাই নেমে পড়ে গোয়েন্দাগিরি করতে। কিন্তু তারা কিভাবে খুনিকে ধরবে, কিভাবে বা খুনির ব্যাপারে মানুষদেরকে জানাবে? চরম একটা ক্রাইম থ্রিলার গল্প হতে চলেছে এটা, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আজকের এই গল্পটা জর্জ হার্ডি নামের একজন মেষ পালক আর তার খামারের ভেড়াদেরকে নিয়ে। সে কোনো বিলাসবহুল বাড়িতে জীবন কাটায় না, বরং খামারের উপরে দাঁড়িয়ে থাকা একটা কাভার্ড ভ্যানের ভেতরেই তার দিন কাটে। জর্জ তার ভেড়াদেরকে এতটাই ভালোবাসতো যে সে প্রত্যেকটা ভেড়াকে একটা একটা করে নাম দিয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে স্পেশাল হলো সেবাস্টিয়ান। সে এই পালের সবথেকে বড় আর শক্তিশালী পুরুষ ভেড়া। তার স্বভাবটা একেবারে ভবঘুরে গোছের। কখনো মন চাইলে সে অনেক দূরে কোথাও চলে যায়, আবার চুপি চুপি ঘরেও ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই লিলিকে, যে কিনা এই পুরো খামারের সবথেকে স্মার্ট ভেড়া। জর্জ এই মুহূর্তে একটা চিঠি লিখছিল, সেখানে এই সকল কথা সে কাউকে জানাচ্ছে। সে চিঠিতে লিখতে থাকে যে সে রোজ তার ভেড়াদের সময় মতো খাবার দেয়, তাদের মন ভালো রাখে আর এক এক করে সবাইকে ঔষধও খাইয়ে দেয়। আর সবথেকে মজার বিষয়টা কি জানেন, যখনই সন্ধ্যা নামে তখন জর্জ এই ভেড়াদেরকে বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প, নভেল আর মার্ডার মিস্ট্রির বই পড়ে শোনায়। জর্জের শুধু এমন একটা নাটক করতে পছন্দ ছিল যে ভেড়ারা যেন তার গল্প খুবই মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু সে মনে মনে ভাবত, আরে এরা তো প্রাণী, এরা আসলে এইসব গল্পের কি বা বুঝবে। কিন্তু সত্যটা একেবারেই উল্টো ছিল, কারণ এই ভেড়ারা শুধু তার গল্প শোনেই না, বরং গল্পের এক একটা শব্দ খুব ভালো করে বুঝতে পারে। জর্জ যখন বই পড়ে শোনায় তখন এই ভেড়ারা নিজেদের মধ্যেই গসিপ করে যে বইয়ের ভেতরের খুনিটা আসলে কে হতে পারে। প্রত্যেকটা ভেড়ার নিজস্ব আলাদা আলাদা থিওরি রয়েছে, কিন্তু আমাদের সুপার স্মার্ট লিলি সে 2 চ্যাপ্টার আগেই বুঝতে পেরেছিল যে খুনি আসলে কে। সে আসলে একটা জিনিয়াস ভেড়া ছিল। তো যাই হোক, পরদিন জর্জ যখন ওই গল্পটা শেষ করে তখন লিলির অনুমান একেবারে সত্যি প্রমাণিত হয়। তো এই খামারে 3টে ছোট ছোট এনার্জিতে ভরপুর ভেড়ার বাচ্চাও রয়েছে। তো এমনিতে বেশিরভাগ ভেড়ার বাচ্চা বসন্তকালে জন্ম নেয়, কিন্তু এখানে শীতকালে জন্ম নেয় একটা ভেড়ার বাচ্চা রয়েছে। এই বেচারার কোনো নামই ছিল না। বাকি ভেড়ারা তাকে নিজেদের গ্রুপের অংশ বলে মনেই করে না, তাই জর্জ তার প্রতি একটু বেশি খেয়াল রাখে। জর্জকে এই শাবকের উপরে বেশি আদর করতে দেখে বাকি ভেড়ারা নিজেদের মধ্যেই বলতে থাকে যে জর্জ নিজে তো ভেড়া নয়, তাই সে ওই উইন্টার ল্যাম্পকে বুঝতে পারছে না। জর্জের এই খামার ডেনব্রুক নামের একটা ছোট্ট শহরের কাছে অবস্থিত ছিল। এই শহরে ক্যালেব নামের আরও একজন মেষপালক বসবাস করে, আর হ্যাম নামের একজন কসাইও সেখানে বসবাস করে, যার কাজ ছিল এইসব ভেড়ার মাংস কাটা। এছাড়াও বেথ নামের একজন হোটেল মালকিন রয়েছে, আর এখানকার চার্চের একজন ফাদারের নাম ছিল রেভারেন্ট হিলকোর্ট, যার সঙ্গে জর্জের সম্পর্ক একটু অদ্ভুত আর পেঁচানো ছিল। তো একদিন জর্জ হঠাৎ করে চার্চের মাঝখানে চলে যায়, আর সেই দানের থালাতে অনেকগুলো টাকার একটা মোটা বান্ডিল রেখে চলে আসে। তো যাই হোক, জর্জ এই চিঠিটা যার জন্য লিখছিল সে মন থেকে চায় ওই মানুষটা যেন এখানে আসে আর তার এই মিষ্টি ভেড়ার পালের সঙ্গে দেখা করে। তো যাই হোক, এখন পরদিন ক্যালেব একটা চকচকে গাড়ি নিয়ে খামারের দিকে আসতেই ভেড়ারা সেটা দেখে একেবারে এক্সাইটেড হয়ে পড়ে। তারা ক্যালেবকে বেশ পছন্দ করে, আর এই ভেড়ার পালের যমজ ভেড়া দুটো তো ক্যালেবের ওই চকচকে গাড়িতে নিজেদের শিং দিয়ে গুঁতো মারার প্ল্যানও করে ফেলে। কিন্তু লিলি একেবারে শেষ মুহূর্তে তাদেরকে আটকে দেয়, কারণ লিলি মনে করে যে কোনো কারণ ছাড়া ভাঙচুর করাটা একেবারেই ঠিক নয়। তো যাই হোক, ক্যালেবকে আসতে দেখে ভেড়াদের মনে হয় যে হয়তো 2 খামারের ভেড়াদের এক জায়গাতে মিলিয়ে দেয়া হচ্ছে, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যায় যা কেউ ভাবতেও পারেনি। জর্জ ক্যালেবের উপরে রেগে তাকে জোরে ধাক্কা দিয়ে নিজের কাভার্ড ভ্যান থেকে বের করে দেয়। ভেতরের পরিবেশ তখন বেশ গরম হয়ে গিয়েছিল, আর এটা দেখে ভেড়ারা নিজেদের মধ্যে বলাবলি করে, যেটা খুবই দুঃখজনক। আর সবথেকে ভালো হবে যদি আমরা এইসব কিছু ভুলে যাই যে ক্যালেব এখানে এসেছিল, কারণ এতে করে খারাপ স্মৃতিগুলো মস্তিষ্ক থেকে চলে যাবে। তো এখানে একটা টুইস্ট ছিল যে এই খামারের ভেড়ারা আসলে চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু যখন তখন ভুলে যেতে পারে, কিন্তু শুধুমাত্র ম্যাপেল ছাড়া এই ক্ষমতা সবারই ছিল। ম্যাপেল ছিল এমন একটা ভেড়া যে কিনা কোনো কিছুই ভুলতে পারে না। সে ছিল অনেক বয়স্ক আর অনেক অভিজ্ঞ, তাই বাকি ভেড়ারা তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে দেখো ম্যাপেল, তুমি আমাদেরকে এই ব্যাপারে আর দ্বিতীয়বার কিছু মনে করিয়ে দিও না, খারাপ স্মৃতি মনে না করাই ভালো।
আর তারপর তারা 1, 2, 3 বলতেই সকল ভেড়ারা ক্যালেবের এখানে আসার ব্যাপারটা নিজেদের মাথা থেকে পুরোপুরি ডিলিট করে দেয়। তো এরই মধ্যেই শহরে একজন সাংবাদিক এন্ট্রি নেয় যে কিনা এখানকার লোকাল কালচার, ফেস্টিভ্যাল এইসব কিছু কভার করতে এসেছে। তো এখানকার পোস্ট অফিসে বেথের নজর জর্জের একটা চিঠির উপরে পড়ে, যেটা রেবেকা হ্যামস্টেড নামের কোনো একটা মেয়ের জন্য লেখা হয়েছে। বেথ আর পোস্টম্যান নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে গোলাপের গন্ধওয়ালা কাগজে লেখা এই চিঠিটা নির্ঘাত কোনো লাভ লেটার হবে। তখনই বেথ চুপিসারে পোস্টম্যানের ব্যাগ থেকে সেই চিঠিটা সরিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে ওই সাংবাদিক বেথের কাছে চলে আসে। সে যখন এই তথাকথিত ফেস্টিভ্যালের নামে সাজানো মাত্র 3টে ছোট ছোট টেবিল দেখতে পায়, তখন তার মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে যে এটাকে তোমরা ফেস্টিভ্যাল বলো? আসলে তার নাম ছিল এলিয়ট ম্যাথিউ, যে কিনা গ্যাজেট খবরের কাগজের একজন ছোটখাটো রিপোর্টার। সে অনেকদিন ধরেই কোনো একটা ধামাকাদার আর বড় স্টোরির খোঁজে রয়েছে, কিন্তু তার এডিটরেরা তাকে এই বোরিং জায়গাতে পাঠিয়ে দিয়েছে। সে খুব ভালো করেই জানে যে এই ফালতু জায়গাতে রিপোর্টিং করে তার কোনো প্রমোশন হবে না। তখনই লিলি তার কাছে গিয়ে দাঁড়ায় আর নিজের এন্ট্রি ফিসটা চাইতে শুরু করে, কারণ লিলি শুধুমাত্র নিজের বিজনেসটা নিয়েই মাথা ঘামাতো। এলিয়ট বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায় আর ওই রাতে আবহাওয়া বেশ খারাপ হয়ে যায়। তুমুল বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। আর এই কড়কড়ে বিদ্যুতের আওয়াজে ছোট ছোট ভেড়ার বাচ্চাগুলো খুব বাজেভাবে ভয় পেয়ে যায়। তখন পালের সব থেকে বয়স্ক স্যার রিচফিল্ড তাদেরকে সান্ত্বনা দিতে একটা গল্প শোনায়। সে বলে যে এই যে আকাশের মেঘগুলো দেখছো না, এরা সবাই এক সময় আমাদের মতোই ভেড়া ছিল। আর যখন তারা নিচের মাটিকে শুকিয়ে যেতে দেখে, তখন ঘাস আর সবুজ পাতা গজানোর জন্য তারা আকাশে নাচতে শুরু করে। এখনকার সকল ভেড়াদের এটাই বিশ্বাস ছিল যে ভেড়ারা আসলে কখনো মারা যায় না, তারা শুধুমাত্র মেঘে পরিণত হয়। কেউ জানে না এটা সত্য না মিথ্যা, শুধুমাত্র ম্যাপেলই জানে যে এই সব কিছু ভুয়া গল্প। কিন্তু তারপরেও সে বাচ্চাদের মন রাখার জন্য এই গল্পে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ফাদার হিলকোট চার্চে বসে সেই টাকাগুলো সিন্দুকের ভেতরে লক করে রাখছে। আর তাছাড়াও কসাই হ্যাম তার ছুরিতে শান দিয়ে ধারালো করছে। আর এখানে বেথ জর্জের সে চুরি করা চিঠিটা পড়ে রাগে একেবারে পাগল হয়ে যায়। ঠিক সেই সময় এই ঝড়ের মধ্যে এলিয়টের গাড়িটা একটা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সে তার গাড়িটাকে টো করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই হঠাৎ করে তার চোখের সামনে আলোর একটা অদ্ভুত ঝলকানি দেখা দেয়। তারপর মাঝরাতে জর্জের দরজায় একটা জোরালো ধাক্কা পড়ে। আর পরদিন সকালে ভেড়ারা যখন ঘুম থেকে উঠে বাইরে আসে, তখন তাদের তো রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়, কারণ সামনের মাটিতে জর্জ অবচেতন হয়ে পড়ে রয়েছে। লিলির মনে হয় যে জর্জ সব সময়কার মতো আজকেও তাদের সঙ্গে হয়তো কোনো মজার গেম খেলছে। কিন্তু ম্যাপেল গিয়ে যখন জর্জের হার্টবিট চেক করে, তখন সে একেবারে থ হয়ে যায়, কারণ জর্জ মারা গেছে। লিলি এই কথাটা একেবারে মানতেই চায় না। সে বলে মারা যাওয়া বলে সত্যি কিছু হয় না, এইসব তো শুধু বইতে থাকে। সে জিজ্ঞাসা করে যে জর্জ কি এখন মেঘ হয়ে যাবে? ম্যাপেল দুঃখ পেয়ে বলে যে না লিলি, শুধুমাত্র ভেড়ারাই মেঘ হতে পারে, মানুষেরা পারে না। বাকি পালের কাছে এই দুঃসংবাদটা সাথে সাথে পৌঁছে দেয়া হয়। আর এখন জর্জকে ছাড়া তারা সবাই যেন অনাথ হয়ে যায়। লিলি বলে যে এই গভীর দুঃখ থেকে বাঁচার একটাই রাস্তা রয়েছে, আমাদের জর্জকে ভুলে যেতে হবে। ম্যাপেল তখন তাদেরকে বারণ করে, কিন্তু ভেড়ারা তার কোনো কথাই শোনে না। আর 3 পর্যন্ত গুণে জর্জের সকল স্মৃতিগুলো তারা ভোলা শুরু করে দেয়। আর তখনই সেখানে হঠাৎ করে সেবাস্টিয়ান এসে হাজির হয়। আর সে জোরে চিৎকার করে বলে যে সে তাদেরকে এত সহজে নিজেদের মেষপালককে ভুলতে দেবে না। সে বলে যে জর্জ তাদের বন্ধু ছিল, আর একজন সত্যিকারের বন্ধুকে কখনো ভুলে যাওয়া যায় না। জর্জ একবার তাকে বিচার পাইয়ে দিয়েছিল, আর আজকে সময় এসেছে জর্জকে বিচার পাইয়ে দেবার। সেবাস্টিয়ান ভেড়াদের একটা তেতো সত্য কথা জানায় যে জর্জ তাদেরকে শুধুমাত্র ভালোবাসার জন্য নয়, বরং তাদের দামি পশমের জন্য লালন পালন করত। এখন এই মাসুম ভেড়ারা তো এটাও জানে না যে পশম ছাড়াও ভেড়াদের অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। তখনই একটা ছোট্ট ভেড়ার বাচ্চা সামনে আসে আর এমন একটা প্রশ্ন করে যেটা শুনে সকলের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে বলে যে জর্জের মার্ডার কেন হলো? কারণ রাতের গল্পগুলোতে যখন কেউ এভাবে মারা যায়, তখন সেটা সব সময় একটা মার্ডারই হয়। এই প্রশ্নটা লিলির মাথাতেও এক গভীর চিন্তার বীজ বুনে দেয়। দেখতে দেখতে সেখানে পুলিশ পৌঁছে যায়। আর জর্জের বডি প্রথমে যে দেখেছিল সে হলো ক্যালেব। কসাই হ্যামও সেখানে এসে পড়ে আর অদ্ভুত চোখে জর্জের ভেড়াদের গুনতে শুরু করে।
এদিকে লিলির গোয়েন্দা বুদ্ধি কাজ শুরু করে দেয়, আর তার একটা কথা একেবারে হজম হচ্ছিল না যে এত ভারী বৃষ্টিতে জর্জ তার টুপি আর রেইনকোট ছাড়া বাইরে কেন গিয়েছিল। ঠিক তখনই তার নজর কাভার্ড ভ্যানের ভেতরে চলে যায়, যেখানে টেবিলের উপরে ড্রিঙ্কসের 2টো গ্লাস রাখা ছিল। এর মানে একেবারে পরিষ্কার ছিল যে মার্ডারের রাতে কেউ জর্জের সঙ্গে দেখা করতে এসেছিল, আর তারা দুজন মিলে একসঙ্গে ড্রিঙ্কসও করেছিল। এরই মাঝে রিপোর্টার এলিয়ট সেখানে এসে পৌঁছে যায় আর জর্জের লাশের ছবি তুলতে শুরু করে দেয়, কিন্তু পুলিশ অফিসার টিম তাকে বকা দিয়ে বলে যে দূরে থাকো, এটা শুধু একটা নর্মাল হার্ট অ্যাটাকের কেস, এরই মধ্যে তোমার কোনো বড় স্টোরি নেই। টিম এখন কাভার্ড ভ্যানের নিচে আর আশেপাশে হালকাভাবে চেক করছিল, কিন্তু তখন এলিয়ট একটা বিষয় পয়েন্ট আউট করে। সে কাভার্ড ভ্যানের ভেতরেও চেক করতে থাকে, আর এখানে টিম তার পুরো জীবনে কখনোই এরকম মার্ডার কেস হ্যান্ডেলই করেনি। এবার এলিয়ট পুলিশ অফিসারের সামনে একটা প্রশ্ন তোলে যে জর্জের যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তবে সে কাভার্ড ভ্যানের বাইরে কেন ছুটে আসবে, আর ভেতরে এই ড্রিঙ্কসের 2টো গ্লাস আসলে করছেটা কি। কিন্তু অফিসার টিম তার কথাতে অনড় ছিল যে জর্জ হার্ডির কোনো মার্ডার হয়নি, বরং এটা একটা হার্ট অ্যাটাক কেস। কিন্তু লিলি তখনই চিৎকার করে বলে যে এটা 100% মার্ডার কেস। জর্জের কাছে তার চেনা কেউ একজন এসেছিল যে কিনা তার ড্রিঙ্কসের সঙ্গে তাকে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে। জর্জের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এই ব্যাপারটা বিষের দিকে ইশারা করছিল, আর মাটিতে ঘাসের ওই সবুজ দাগ প্রমাণ দিচ্ছিল যে মরার আগে জর্জ আর খুনির মধ্যে হাতাহাতিও হয়েছে। লিলি রেগে গিয়ে বলে যে রাতের গল্পগুলোর মতোই এখানকার পুলিশ অফিসারটাও একেবারে বোকা আর অপদার্থ। এই কারণে এখন তাদেরকে জর্জের খুনিকে খুঁজে বের করতে হবে। এই কথা শুনে সেবাস্টিয়ান হাসতে শুরু করে। সে বলে, আরে তোমরা তো ভেড়া, তোমাদের বুদ্ধি এতটাও ধারালো নয় যে তোমরা কোনো মার্ডার মিস্ট্রিকে সলভ করতে পারবে। সে লিলিকে বলে যে যদিও তুমি দুনিয়ার সব থেকে স্মার্ট ভেড়া, কিন্তু তুমি এই খামারের বাইরের দুনিয়াটা কখনো দেখোইনি, তুমি কখনোই এই খামার থেকে বেরিয়ে হওনি, তাই এই মার্ডার কেসটা মানুষের ভরসাতেই ছেড়ে দাও। কিন্তু লিলি হার মানার পাত্রী ছিল না। সে পালের সকল সদস্যদেরকে প্রমাণ খোঁজার কাজে লাগিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে যে কাল রাতে কেউ কি এখানে কাউকে আসতে দেখেছিল। তখনই সেই নাম না থাকা উইন্টার ল্যাম্পটা বলে যে সে ওই রাতে জর্জের ভূতকে দেখেছিল। অন্ধকার থাকার কারণে তার মুখটা পরিষ্কার না দেখতে পেলেও তার শরীর থেকে একেবারে জর্জের মতোই গন্ধ আসছিল। ঠিক সেই মুহূর্তে শহরের চার্চের ঘন্টা জোরে জোরে বাজতে শুরু করে। শহরে জর্জের মৃত্যু নিয়ে একটা জরুরি মিটিং ডাকা হয়েছিল। লিলি বলে যে এই মিটিংটা যেহেতু জর্জের জন্য, তাই তাদেরকে ওখানে যাওয়া উচিত। কিন্তু সেবাস্টিয়ান তাদেরকে আটকে দিয়ে বলে যে তাদের পা আজ পর্যন্ত ঘাস ছাড়া অন্য কিছু স্পর্শ করেনি, তারা কখনোই এই খামার ছেড়ে বাইরে বেরো হয়নি, আর হয়ও ঠিক তেমনই। লিলি আর ম্যাপেল খামারের বাইরের ওই পাকা রাস্তা দেখা মাত্রই ভয়ে যেন বরফ হয়ে যায়। রাস্তা পার হবার কোনো সাহসই তাদের ছিল না। লিলি তো ভয়ে রাস্তার উপরেই শুয়ে পড়ে। কিন্তু তখনই তারা দেখতে পায় যে একটা সাধারণ মুরগি কোনো ভয় ছাড়াই হেলে দুলে রাস্তা পেরিয়ে যাচ্ছে। এটা দেখে লিলি আর ম্যাপেলের ইগোতে লেগে যায়, আর তারা দুজন চোখ বন্ধ করে রাস্তা পেরিয়ে যায়। লিলির পূর্ণ বিশ্বাস ছিল যে জর্জ রাতের বেলা তাদেরকে যে গল্পগুলো শোনাতো সেগুলোর মতোই এই কেসটাও ফটাফট সলভ হয়ে যাবে। তারা কোনো রকমে শহরে পৌঁছে যায়, আর সেখানে অফিসার টিম তার লোকজনদেরকে বলছিল যে জর্জকে বিষ দেবার ব্যাপারে সে এখনও কোনো কমেন্ট করতে পারবে না, কারণ সে জানে না আসলে জর্জের সঙ্গে এক্স্যাক্টলি কী হয়েছে। তো পুলিশ অফিসারের মুখ থেকে শুধুমাত্র 20 শব্দটা শুনতে পেয়ে পুরো শহর বুঝতে পারে যে জর্জের হয়তো মার্ডার হয়েছে। তো এখানে মৃতদেহের পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে জর্জকে ট্যাক্সিন নামের একটা বিষ দেয়া হয়েছে, যেটা ইউট্রি নামের একটা গাছে লাল রঙের ফলে পাওয়া যায়, আর সেই গাছটা একেবারে চার্চের বাইরেই লাগানো ছিল। তো এইসব কথাবার্তার মধ্যে সেখানে একটা চমৎকার গাড়ি এসে থামে, আর তার ভেতর থেকে একজন ভীষণ সুন্দরী তরুণী বাইরে বেরিয়ে আসে। অফিসার টিম তো তাকে দেখে নিজের মন দিয়ে বসে, আর ঠিক তখনই তার পেছনে জর্জের উকিল লিভিয়াও সেখানে এসে পৌঁছে যায়, আর এখানে একটা বড় ধামাকা হয়। আসলে ওই সুন্দরী মেয়েটা অন্য কেউ নয়, বরং জর্জের মেয়ে রেবেকা হ্যামস্টেড ছিল। আসলে টিম জর্জের উইলের নিচে একটা নাম্বার পেয়েছিল, যেটাতে ফোন করে সে উকিল লিডিয়াকে এখানে ডেকেছিল। কিন্তু টিম নিজে কখনোই ওই উইলটা খুলে দেখেনি। লিডিয়া বলে যে উইলটা আজকে দুপুরে পড়া হবে, কিন্তু তার জন্য ফাদার হিলকোট, ক্যালেব, বেথ, হ্যাম, রেবেকা আর টিমের উপস্থিত থাকা অতীব জরুরি, কারণ ওই উইলে এই সকলেরই নাম রয়েছে। লিডিয়া আরও একটা চমকে দেবার মতো কথা বলে যে রেবেকা এমনিতে আমেরিকাতে বসবাস করে, কিন্তু সে জর্জের মৃত্যুর দিনেই এই শহরে উপস্থিত ছিল। তার মানে হলো যে রাতে জর্জের মার্ডার হয় সে ইন্ডিয়া বা আমেরিকাতে নয়, বরং এই দেশে ছিল।
লিডিয়া টিমের চেহারা দেখে বুঝতে পারে যে এই বেচারা জীবনে প্রথম কোনো মার্ডার কেস হ্যান্ডেল করছে। তো এখানে আমাদের ভেড়ারাও লুকিয়ে লুকিয়ে উইল পড়ার জায়গাতে পৌঁছে যায়। তো এখন রুমের ভেতরে টিম রেবেকাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে বলে যে তুমি কি আজই এই শহরে এসেছো নাকি কাল রাতেও এখানে ছিলে। রেবেকা ঘাবড়ে গিয়ে বলে যে আমি কাল সন্ধ্যা 7টায় ফ্লাইটে করে নেমেছি, কিন্তু আমি আজকের আগে কখনোই ডেনব্রুকে আসিনি। ভেড়ারা নোটিশ করে যে রেবেকার চেহারায় যদিও একটা মিথ্যে হাসি ছিল, কিন্তু তার চোখে পরিষ্কার ভয় দেখা যাচ্ছিল। রেবেকা কাদার নাটক করে বলে যে আমি তো আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এরই মাঝে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ম্যাপেল অন্যদিকে রাখা একটা গাজর দেখে ফেলে। সে লোভে পড়ে ওই গাজরটা খাবার জন্য জানালার ভেতরে মুখ ঢুকিয়ে দেয় আর খুব বাজেভাবে ফেসে যায়। ভেতরে রুমের ভেতরে থাকা রেবেকা আরও একটা রহস্য ফাঁস করে বলে যে আমার একটা যমজ ভাইও রয়েছে যার সঙ্গে আমি আজ পর্যন্ত কখনোই দেখা করিনি, আর সে সাউথ আফ্রিকাতে বসবাস করে। তখন উকিল লিডিয়ার নজর রিপোর্টার এলিয়টের উপরে পড়ে, আর সে তার কলার ধরে রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে তোমার এখানে কোনো কাজ নেই, বেরো এখান থেকে। তো এখন গল্পের সাসপেন্স আরও বেড়ে যায় যখন কসাইখানার একটা বালিশের উপরে পুলিশ সবুজ রঙের একটা দাগ দেখতে পায়। লিডিয়া জানায় যে সে জর্জের ছেলে পিটারকে উইলের জন্য ডেকে পাঠিয়েছে। সে সবাইকে বুঝিয়ে বলে যে জর্জ 2 মাস আগে আমাকে তার পুরনো উইলটা পাঠিয়েছিল, কিন্তু আজকে আমি একেবারে নতুন একটা উইল পড়তে যাচ্ছি যেটা টিম জর্জের টেবিল থেকে পেয়েছিল, আর যেটাতে মৃত্যুর ঠিক 3 দিন আগে সাইন করা হয়েছিল। ওই উইলে জর্জ লিখে রেখেছিল যে আমার এই রুমে উপস্থিত প্রত্যেকটা মানুষের সঙ্গে কিছু না কিছু অসম্পূর্ণ হিসাব নিকাশ বাকি রয়েছে, আর আজকে এই রুমে যারা বসে আছে তাদের মধ্যে একজন বোকা, একজন খারাপ মেষপালক, একজন বসন্তের মেষ শাবক, একজন শীতের মেষ শাবক, আর একজন নির্দোষ শিকার, আর 2 জন খুনি রয়েছে। এই কথা শুনতেই রুমের ভেতরে বসে থাকা মানুষের মধ্যে হুলস্থুল পড়ে যায়। তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় যে আসলে খুনি কে আর পরবর্তী শিকার কে হতে চলেছে। এরপর লিডিয়া উইলের বাকি অংশগুলো পড়তে শুরু করে দেয়। জর্জ তার ছেলে পিটারের নামে 300 একর জমি লিখে দিয়েছে, যেটা এই মুহূর্তে ক্যালেবকে লিজ দেয়া হয়েছে। নিজের মেয়ে রেবেকার জন্য সে পাশের অন্য আরও 300 একর জমি ছেড়ে গেছে, যেটার উপরে জর্জের নিজের খামার রয়েছে। অর্থাৎ এখন থেকে জর্জের কাভার্ড ভ্যান, তার ঘেরা টোপ আর তার সকল ভেড়াগুলো রেবেকার হয়ে গিয়েছিল। নিজের পুরনো উইলে জর্জ তার সেভিংস করা সম্পত্তি একটা পশুদের সংস্থাকে দান করতে চেয়েছিল, কিন্তু এই নতুন উইলে সে তার বাকি সকল সম্পত্তি তার মেয়ে রেবেকার নামে করে দিয়েছিল। আর ওই সম্পত্তিটা কি ছিল জানেন? 3.5 বস্তা আর পুরো $30 মিলিয়ন, অর্থাৎ প্রায় 250 কোটি টাকা। আসলে 2 বছর আগে জর্জ ভেড়াদের একটা ভয়ানক রোগ ORF এর চিকিৎসা খুঁজে বের করেছিল, আর ওই ঔষধের পেটেন্ট সে একটা অনেক বড় কোম্পানির কাছে $30 মিলিয়ন বিক্রি করে দিয়েছিল। ঠিক সেই সময় জানালায় ফেসে থাকা ম্যাপেল নিজেকে ছাড়ানোর চক্করে সেখানে রাখা জিনিসপত্রের পুরো স্তূপ নিচে ফেলে দেয়। টিম বাইরে দেখতে আসে যে এই আওয়াজটা কোথা থেকে আসলো, কিন্তু ম্যাপেলের চোখ একেবারে পশমে ঢাকা থাকার কারণে সে কিছুই দেখতে পায় না, আর সে সোজা টিমকে সজোরে একটা ধাক্কা মেরে সরাইখানার ভেতরে ঢুকে যায়। সে ভেতরে রাখা সকল জিনিসপত্রগুলো ভাঙচুর করে আর পুরো রুমে তাণ্ডব বাঁধিয়ে দেয়। এই হুড়োহুড়ির মাঝেই টিমের নজর বেথের উপরে পড়ে, যার হাতে জর্জের ওই চুরি করা চিঠিটা ছিল। ম্যাপেল ধস্তাধস্তির মাঝে একটা জানালার কাঁচ ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। লোকেরা তাকে কিছু খেতে দেয় আর পুনরায় খামারের দিকে তাড়িয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে থাকা ক্যালেব এইসব কিছু দেখে বলে যে এইসব ভেড়াদের সামলানো কোনো সাধারণ মানুষের কাজই নয়, এদের জন্য একজন কড়া মেষপালকের দরকার। বিশেষ করে ওই বড় আর বুনো ভেড়া সেবাস্টিয়ানকে তো কোনোভাবেই সামলানো যায় না, যাকে জর্জ কোনো একটা মেলা থেকে তুলে এনেছিল। তো এরপর এলিয়ট অফিসার টিমের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই কেস নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে চাও, কিন্তু টিম মানা করে দেয়। তখন এলিয়ট টিমকে একটা ডিল অফার করে। সে বলে যে দেখো বস, আমার একটা ধামাকাদার স্টোরি চাই, আর তোমার চাই নিজের ক্যারিয়ারের প্রথম গ্রেফতারি আর মার্ডার কেসের সলভ। তো চলো না আমরা 2 জন মিলে কাজটা করি। এলিয়ট জানায় যে মার্ডারের রাতে যখন তার গাড়িটা টো করা হচ্ছিল, তখন সেই রাতে প্রায় 9টার দিকে জর্জের ক্ষেতের কাছে সে একটা টর্চের আলো দেখতে পেয়েছিল, আর পোস্টমর্টেম রিপোর্টেও এটাই বলছে যে জর্জের মৃত্যু রাত 8টা থেকে 11টার মাঝেই হয়েছে। এলিয়টের কথা শুনে টিম এই ডিলে রাজি হয়ে যায়। এদিকে খামারে ভেড়ারা লিলিকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে তুমি এখনো খুনির খোঁজ বের করতে পারোনি?
রাতের গল্পগুলো শুনে তো তুমি খুব তাড়াতাড়ি রহস্যের সমাধান করে ফেলতে। লিলি মন খারাপ করে বলে যে আসল দুনিয়া বইয়ের দুনিয়া থেকে অনেক আলাদা আর অনেক জটিল রে। ঠিক তখনই ভেড়াদের নজর রেবেকার উপরে পড়ে, যে কিনা রাতের অন্ধকারে টর্চ নিয়ে কিছু একটা খুঁজছিল। ওই নাম না থাকা উইন্টার ল্যাম্পটা হামাগুড়ি দিয়ে রেবেকার কাছে চলে যায়, আর ভেড়ারা দূর থেকে এইসব কিছু দেখে আর নোটিস করে যে এই মেয়েটার গন্ধ একেবারে জর্জের মতোই ছিল, কিন্তু এর চেহারা জর্জের সঙ্গে মেলে না। ভেড়ারা ভাবতে থাকে যে রেবেকাও নিশ্চয়ই শীতকালে জন্ম নিয়েছিল বলে জর্জ একে নিজের থেকে দূরে রেখেছিল। তো যাই হোক, এই পালের কিছু বোকা ভেড়া চিৎকার শুরু করে দেয় যে রেবেকাই খুন করেছে। জর্জ তাদেরকে যে শেষ বইটা পড়ে শুনিয়েছিল সেখানে সাসপেক্টদের লিস্ট ছোট করার একটা উপায় লেখা ছিল। তাই লিলি বলে যে কাউকে কাভার্ড ভ্যানের ভেতরে গিয়ে ওই বইটা নিয়ে আসতে হবে, যাতে করে আমরা সেটা পুলিশ অফিসার টিমের কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু বই চুরি করার মিশনে তারা উল লাইস নামের একটা ভেড়াকে পাঠায়, যার চোখের সামনে এত পশম ছিল যে সে কিছুই দেখতে পেত না। সে কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে প্রত্যেকটা টেবিল চেয়ারের সঙ্গে ধাক্কা খায় আর অনেক কষ্টে ওই বইটা নিয়ে বাইরে আসে। ভেড়ারা চুপিসারে ওই বইটা পুলিশ স্টেশনের দরজায় রেখে আসে, যাতে করে অফিসার টিম সেটা পড়ে নিজের বুদ্ধি কাজে লাগাতে পারে। এরপর লিলি সেবাস্টিয়ানের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে এই কার্নিভাল মেলাটা আসলে কি। সেবাস্টিয়ান নিজের দুঃখ ভরা গল্প শুনিয়ে দিয়ে বলে যে ওখানে খুবই জোরে জোরে মিউজিক বাজানো হয় আর বড় বড় দোলনাও রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন রোজ বাচ্চারা আমাকে ওখানে আদর করতো আর খাবার খাওয়াতে আসতো, কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম তখন মেলার মালিকটা বদলে গেল, আর সেদিন রাতে তারা আমাকে একটা রিংয়ের মাঝে নিয়ে গিয়ে একটা হিংস্র শিকারী কুকুরের সামনে লড়াই করার জন্য ছেড়ে দিয়েছিল। তারা চাচ্ছিল যে আমি যতক্ষণ রক্তে ভেসে না যাই ততক্ষণ যেন এই লড়াই চলতে থাকে। কিন্তু তারপর এক রাতে মাসিহা হয়ে জর্জ ওখানে চলে আসে। সে ওই রাতে কসাইগুলোকে অনেক টাকা দেয় আর আমার প্রাণ বাঁচিয়ে আমাকে তার খামারে নিয়ে আসে। লিলি জিজ্ঞাসা করে যে তুমি ওই নরকে পৌঁছালে কিভাবে, তুমি তোমার পরিবারের সাথে কেন ছিলে না? তখন সেবাস্টিয়ান একটা গভীর রহস্য ফাঁস করে বলে যে আমি নিজেও শীতকালে জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ আমি নিজেও একটা উইন্টার ল্যাম্প। আর আজকে হোক বা কালকে প্রত্যেকটা উইন্টার ল্যাম্পকেই তার নিজের ঘর ছেড়ে বাইরে পালাতে হয়, কারণ তাদেরকে কেউ আপন মনে করে না। তো যাই হোক, পরদিন টিম পুলিশ স্টেশনের জানলা দিয়ে বাইরে তাকাতেই অবাক হয়ে যায়। এই ভেড়ারা একেবারে তার জানলার সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। টিম বলে যে যখনই এই কেসে নতুন কোনো মোড় আসে এই ভেড়ারা না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে। কিন্তু এলিয়টের মনে হয় যে টিমের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তখনই টিম এলিয়টকে নিজের প্রোগ্রেস দেখায়। সে দেয়ালে প্রমাণগুলোর একটা বড়সড় চার্ট বানিয়ে রেখেছিল। সে বলে যে এই চার্টের সাহায্যে আমি এখন এটা খুঁজে বের করব যে ওই 5 জন সাসপেক্টের মধ্যে কার কাছে জর্জকে মারার মাধ্যম, উদ্দেশ্য আর সুযোগ এই তিনটেই ছিল। মাধ্যম বলতে বোঝায় ইউট্রি গাছের ওই বিষাক্ত ফলগুলো, যেগুলো চার্চের বাইরে সকল জায়গাতে ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু জর্জকে মারার সব থেকে বড় উদ্দেশ্য ওটা ছিল ওই 250 কোটি টাকা, যেটা কিনা শুধুমাত্র রেবেকার কাছে ছিল। টিম বলে যে যার কাছে এই তিনটে জিনিসই ম্যাচ করবে সেই হলো আসল খুনি। আর টিম এইসব কিছু কোথা থেকে শিখেছিল জানেন? একেবারে ঠিক ধরেছেন, ভেড়াদের দেয়া ওই গোয়েন্দার বইটা থেকে। তো এবার টিম অ্যাকশনে নামে আর এক এক করে সবাইকে জেরা করতে শুরু করে। কসাই হ্যাম বলে যে খুনি নিশ্চিতভাবে উইলে নাম থাকা মানুষদের মধ্যেই কেউ একজন হতে পারে, কারণ জর্জ তো একেবারে কড়া নিরামিষভোজী ছিল, সে বিষ খেতেই যাবে কেন? তো এখন টিম যখন বেথকে ওই চুরি করা চিঠির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বেথ মিথ্যে কথা বলে। সে বলে যে এটা তো পোস্ট অফিসের লোকেদের ভুল ছিল, আমি কি জানি। এরপর টিম ক্যালেবকে জিজ্ঞাসা করে যে তুমি ওই সকালে জর্জের খামারে কি করতে গিয়েছিলে? ক্যালেব সাফাই দিয়ে বলে যে জর্জ আসলে আমার জমির লিজ ক্যান্সেল করে দিয়েছিল, তাই আমি জর্জকে মানাতে আর প্রপোজালের ব্যাপারে দ্বিতীয়বার কথা বলতে গিয়েছিলাম। ক্যালেব রেগে গিয়ে বলে যে টিম, তুমি তো উইলটা পড়েছো, জর্জের কথা অনুযায়ী আমি হলাম সেই খারাপ মেষপালক। এরপর টিম ফাদার হিলকোটকে ধরে আর তাকে জর্জের দেয়া ওই টাকার সত্যটা জিজ্ঞাসা করে। হিলকোট এখানে একটা অনেক বড় রহস্য ফাঁস করে। সে জানায় যে বহু বছর আগে জর্জের কাছে টাকা পয়সা কিছুই ছিল না, তাই এই চার্চ তার বাচ্চাদেরকে দত্তক দিয়ে দিয়েছিল। কিন্তু জর্জ যখন বড়লোক হয়ে যায় তখন সে পাগলের মতো নিজের বাচ্চাদের খুঁজতে শুরু করে। কিন্তু কড়া নিয়মের কারণে চার্চ তাকে বাচ্চাদের ঠিকানা কোনোভাবেই বলতে পারছিল না। তাই হিলকোট জর্জকে বলে, তুমি যদি চার্চের মেরামতের জন্য মোটা অঙ্কের টাকা দান করো তাহলে আমি চুপিসারে তোমার বাচ্চাদের ঠিকানা তোমাকে দিয়ে দেব। হিলকোট বলে যে উইলে লেখা খারাপ মেষপালক আমি নই, বরং ক্যালেব ছিল।
এবার টিমের পুরো সন্দেহ রেবেকার উপরে ঘনীভূত হয় আর সে তাকে জিজ্ঞাসা করে যে মার্ডারের রাত 8টা থেকে 11টার মাঝে তুমি কোথায় ছিলে। রেবেকা বলে যে আমি এয়ারপোর্টের কাছে একটা হোটেলে বসে টিভি দেখছিলাম। তখনই টিম একটা বড় চাল চালে আর তাকে তার আসল নাম ধরে ডাকে, সেটা হলো চ্যাস্টিস্টি ক্র্যামস। পুরো রুম একেবারে স্তব্ধ হয়ে যায়। রেবেকা নিজের নাম বদলে ফেলেছিল। টিম জানায় যে সে রেবেকার ব্যাকগ্রাউন্ড চেক করে এইসব কিছু জানতে পেরেছে। এছাড়াও রেবেকার কানেকশন অনেক বড় একটা ক্রিমিনালের সঙ্গে ছিল আর তারা দুজনে মিলে জয়েন্টে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলেছিল। রেবেকা কাঁদতে কাঁদতে বলে যে এটা 3 বছর পুরনো কথা, আমি জানতাম না যে ওই লোকটা মিউজিয়ামের চোর। টিম জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো চার্চের ওই বিষাক্ত ইউট্রি গাছের কাছে গিয়েছিলে নাকি। রেবেকা সোজা মানা করে দেয়। টিম জিজ্ঞাসা করে যে তুমি কি মার্ডারের রাতে জর্জের খামারে গিয়েছিলে। রেবেকা সেই কথাটাও সোজা অস্বীকার করে। আর এদিকে খামারে লিলি গভীর সন্দেহে ডুবেছিল। বাকি ভেড়ারা তাকে খোঁচা দিয়ে বলে, আরে এত কি ভাবছিস, এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে রেবেকায় জর্জকে মেরেছে। কিন্তু ঠিক তখনই ওই ছোট্ট উইন্টার ল্যাম্পটা সেখানে চলে আসে আর বলে যে না, রেবেকা আপু অনেক ভালো, ওর শরীর থেকে একেবারে জর্জের মতনই গন্ধ আসে। উইন্টার ল্যাম্পের এই কথা শোনার সাথে সাথে লিলির মাথায় যেন নতুন কোনো একটা বুদ্ধি খেলে যায়। ওর মনে পড়ে যায় যে গতকাল ক্লাউডও একই কথা বলেছিল যে সে রেবেকাকে অনেক দূর থেকে দেখেছিল আর তার শরীর থেকে জর্জের মতোই গন্ধ আসছিল। লিলি ভাবতে থাকে যে কোনো ভেড়া এত দূর থেকে একটা মানুষের গন্ধ কিভাবে পেতে পারে যতক্ষণ না সেই মানুষটা আগে থেকেই খামারে এসেছিল। এর মানে ক্লাউড তাদের কাছে কিছু একটা লুকাচ্ছে। তো যাই হোক, এখন লিলি যখন ক্লাউডকে ভয় দেখায় তখন সে ভয়ে রেবেকার ওই চকচকে ব্রেসলেটটা বের করে দেখায়, যেটা ওর খুবই পছন্দ ছিল কারণ সেটার কোনো শেষ প্রান্ত ছিল না। ক্লাউড বলে যে রেবেকা মার্ডারের রাতে চুপিসারে খামারে এসেছিল আর যখন সে আদর করে ক্লাউডের পিঠে হাত বুলিয়েছিল তখন তার ব্রেসলেটটা ওখানেই পড়ে গিয়েছিল। এখন লিলিরও বিশ্বাস হয়ে যায় যে রেবেকাই হয়তো খুনটা করেছে। সে পুলিশের কাছে মিথ্যে কথা বলেছে যে সে কখনোই খামারে আসেনি, অথচ মার্ডারের রাতে সে এখানেই ছিল, আবার কালকেও এসেছিল। কিন্তু সেবাস্টিয়ান মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। সে রেগে গিয়ে বলে যে তোমরা সবাই রেবেকাকে শুধু এই জন্য ঘৃণা করছো কারণ সে শীতকালে জন্মেছে। সেবাস্টিয়ান তার চোখের দিকে তাকিয়ে নিশ্চিত ছিল যে সে মার্ডার করেনি। সেবাস্টিয়ান রাগে পা ঠুকতে ঠুকতে ওখান থেকে চলে যায়। এবার লিলি পুলিশ অফিসার টিমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ম্যাপেল চুপিসারে টিমের পুলিশের টুপিটা চুরি করে পালিয়ে যায়। টিম পাগলের মতো তার পেছনে দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে সে সরাসরি সেই খেতে পড়ে থাকা ব্রেসলেটটার কাছে পৌঁছে যায়। টিম সাথে সাথে ব্রেসলেটটা তুলে নিয়ে রেবেকার কাছে যায় আর তাকে বলে যে এই ব্রেসলেটটা তোমার অন্য হাতের ব্রেসলেটের সাথে একেবারে মিলে যায়, আর এটা আমি জর্জের ওই খেতে পেয়েছি যেখানে তুমি কখনোই না যাবার দাবি করেছিলে। টিমের হাতে রেবেকার রুম তল্লাশি করার ওয়ারেন্ট চলে আসে আর যখন পুলিশ তার রুম তছনছ করে তল্লাশি করছিল তখন রেবেকার জুতো থেকে সেই বিষাক্ত ইউট্রি গাছের লাল ফলগুলো উদ্ধার করা হয়। টিম সাথে সাথে রেবেকার হাতে হাত করা পরিয়ে দেয় আর পুলিশ স্টেশনের টিম যখন তাকে কঠোরভাবে জেরা করে তখনই রেবেকা ভেঙে পড়ে আর বলে যে হ্যাঁ, আমি সকল সত্যি কথা বলতে রাজি আছি। সে স্বীকার করে যে মার্ডারের দিন সে জর্জের খামারে গিয়েছিল। সে জানায় যে জর্জ তাকে একটা আবেগঘন চিঠি লিখেছিল যে সে গত 20 বছর ধরে নিজের মেয়েকে খুঁজে চলেছে। জর্জ তাকে তার টাকা পয়সা ছাড়া পুরনো উইলটাও পাঠিয়েছিল আর বলেছিল যে সে যেন এসে তার সঙ্গে দেখা করে। রেবেকা যখন জর্জের সঙ্গে দেখা করতে আসে তখন দুজন এই ভেড়াদের নিয়ে অনেক গল্প করছিল। জর্জ তাকে গর্বের সঙ্গে জানায় যে সে তার প্রত্যেকটা ভেড়ার নাম রেখেছে আর সে চায় যে তার যাবার পরে রেবেকাই যেন এই খামার আর ভেড়াদের দায়িত্ব নেয়। রেবেকা কাঁদতে কাঁদতে বলে যে জর্জের সঙ্গে দেখা করার পরে সে ফিরে চলে গিয়েছিল, কিন্তু যখন সে জানতে পারে যে জর্জ খুন হয়ে গেছে তখন সে ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয়েছিল যে যদি সে সত্যটা বলে দেয় তাহলে সে সরাসরি খুনির ফাঁদে ফেসে যাবে, তাই সে ভয়ে মিথ্যে কথা বলেছিল। কিন্তু অফিসার টিম তার একটা কথাও বিশ্বাস করে না। সে ঠিক করে যে পরদিন সকালে রেবেকাকে কোর্টে পেশ করে তার উপরে মার্ডারের কেস ঠুকে দেয়া হবে। তো এখন পরদিন উকিল লিডিয়া টিমের কাছে চলে আসে আর একটা শয়তানি হাসি দিয়ে বলে যে মনে হয় জর্জ তার সম্পত্তির জন্য ভুল মেষশাবককে বেছে নিয়েছিল। সে জানায় যে জর্জের ছেলে পিটার তার সকল ভেড়া আর জমি ক্যালেবকে বিক্রি করে দেবার জন্য রাজি হয়ে গেছে, কারণ আইনগতভাবে রেবেকা জেলে যাবার পরে তার সকল সম্পত্তি পিটারের হয়ে যাবে। লিডিয়া বলে যে কাল সকালে সকল পেপারসগুলো সাইন করা হয়ে যাবে। তো এদিকে লিলি জানালার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে। সে একেবারে শান্ত হয়ে যায় আর জেলে বন্দি রেবেকার দিকে তাকিয়ে থাকে।
এখন লিলির গোয়েন্দা মস্তিষ্কে একটা ছোট্ট সন্দেহ জন্মায়। তখনই ম্যাপেল বেড়ার অন্যদিকে ইশারা করে বলে যে দেখো, ক্যালেবের ক্ষেত তো একেবারেই সামনে, চলো গিয়ে ওর ভেড়াগুলোর সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু যখন তারা বেড়া পার হয়ে ক্যালেবের খামারে যায়, তখন সেখানকার দৃশ্য দেখে তারা ভয়ে জমে যায়, কারণ ক্যালেবের ভেড়াদের চেহারা এত কালো আর ভয়ঙ্কর ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। তারা সব ডার্ক ফার্সি ভেড়া ছিল। লিলি বলে যে আজ থেকে ক্যালেবি আমাদের নতুন মালিক হতে চলেছে। ঠিক তখনই তাদের মধ্যে থেকে একটা কালো ভেড়া সামনে চলে আসে আর খুব ভয়ে ভয়ে বলে যে এখান থেকে পালিয়ে যাও, জলদি পালিয়ে যাও। তারা কিছু বোঝার আগে ক্যালেবের শিকারী কুকুরগুলোর ডাকের ভয়াবহ আওয়াজ শোনা যায়, আর ওই ফার্সি ভেড়ারা চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। লিলি আর ম্যাপেল প্রাণ বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু ভয়ের চোটে তারা পথ হারিয়ে ভুল করে ক্যালেবের বড় গুদাম ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই ঘরের ভেতরকার দৃশ্য দেখে তাদের পায়ের তলা থেকে একেবারে মাটি সরে যায়। সেখানে বড় বড় কার্ডবোর্ডের বক্স রাখা ছিল, যার উপরে লেখা ছিল ডেনব্রুক মিটস, অর্থাৎ ক্যালেব আর কসাই হ্যাম মিলে গোপনে মাটনের বিশাল বড় ব্যবসা শুরু করে দিয়েছিল। তখনই ক্যালেবের শিকারী কুকুরগুলো গোদামের ভেতরে চলে আসে। তো এখন ম্যাপেল আর লিলি নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াতে থাকে, আর কুকুরগুলো তাদের একেবারে কাছাকাছি চলে আসে। কিন্তু ঠিক তখনই শেষ মুহূর্তে তাদের বাঁচানোর জন্য বিশাল সেবাস্টিয়ান সেখানে এন্ট্রি নেয়। সে একাই ওই হিংস্র কুকুরগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে, আর সেবাস্টিয়ান কুকুরগুলোকে মেরে মেরে একেবারে আধমরা করে ফেলে। এখন কুকুরগুলো লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু এই ভয়ঙ্কর লড়াইয়ে আমাদের প্রিয় সেবাস্টিয়ানও মারাত্মকভাবে জখম হয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে আর কোনোভাবে উঠতে পারে না। লিলি প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলে যে ওঠো সেবাস্টিয়ান, তুমি এসব কি করছো? ম্যাপেল কাঁদতে কাঁদতে বলে যে লিলি, ও আর বাঁচতে পারবে না, ও মারা যাচ্ছে। নিজের চোখের সামনে সেবাস্টিয়ানকে শেষ নিঃশ্বাস ফেলতে দেখে লিলি বুঝতে পারে যে আকাশে মেঘ হয়ে যাওয়ার ওই গল্পটা আসলে পুরোপুরি মিথ্যে ছিল। এদিকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেবাস্টিয়ান তার শেষ নিঃশ্বাসে নিজের প্রিয় মেষপালক জর্জের চেহারাটা দেখে আর চিরকালের জন্য চোখ বন্ধ করে নেয়। তখনই ম্যাপেল দেখতে পায় যে ক্যালেব হাতে বন্দুক নিয়ে ওই দিকে আসছে। ম্যাপেল জোর করে লিলিকে ওখান থেকে টেনে বের করে আনে, আর তারা দুজনে দৌড়ে নিজেদের খামারে পৌঁছে যায়, আর বাকি ভেড়াদেরকে জাগিয়ে চিৎকার করে বলে যে চলো এবার আমাদের পেছনে পেছনে এসো, আমাদের আজই এই খামার ছাড়তে হবে। কিন্তু যখনই বাকি ভেড়ারা সামনের পাকা রাস্তা দেখে, তখন তারা ভয়ে ওখানেই থেমে যায়। লিলি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে সেবাস্টিয়ান মারা গেছে। ক্যালেব ভেড়াদেরকে একেবারে ভালোবাসে না, ও ভেড়াদেরকে কেটে মাংস বানায়। যদি আমরা আজ রাতে এখান থেকে না পালাই, তাহলেও আমাদের সবাইকে মেরে মাংস করে বক্সে বন্দি করে দেবে। কিন্তু পালের বাকি ভেড়ারা এই ভয়ঙ্কর সত্যটা মানতে একেবারে অস্বীকার করে। তারা বলে যে লিলি, বন্ধ করো তোমার এইসব আজে বাজে কথা। এইসব কিছু বলে তারা নিজেদের মন থেকে দুঃখের সেই স্মৃতিগুলো মোছার জন্য সবাই মিলে 3 পর্যন্ত গোনে, আর তারপর জর্জ এবং সেবাস্টিয়ানের মৃত্যুর ঘটনা তারা নিজেদের মাথা থেকে পুরোপুরি মুছে ফেলে। লিলি শুধু চিৎকার করে যায়, কিন্তু সকল ভেড়া আবারও চুপচাপ ঘাস খেতে চলে যায়, কারণ তাদের স্মৃতি আবারও সকল দুঃখের স্মৃতিগুলো মুছে দিয়েছিল। লিলি বেচারি ভেঙে পড়ে। সে হতাশ হয়ে ম্যাপেলকে জিজ্ঞাসা করে, ম্যাপেল, আজ রাতে আমি প্রথমবার কাউকে মরতে দেখলাম, তাই না? ম্যাপেল কাঁদতে কাঁদতে লিলিকে জড়িয়ে ধরে বলে যে হ্যাঁ লিলি, আমার এই খামারের প্রত্যেকটা কথা মনে রয়েছে। আমার সকল ভালো খারাপ কথাগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে, কারণ আমি তো ভুলতে পারি না। যেমন আমার মায়ের মিষ্টি চেহারা আর আমার পুরনো বন্ধু। তুমি সেবাস্টিয়ানকে কখনো ভুলো না লিলি। আমি জানি যে মনে রাখলে অনেক কষ্ট হয়, কিন্তু যদি তুমি সবকিছু ভুলে যাও, তাহলে তুমি বাকি ভেড়াদের প্রাণ কখনোই বাঁচাতে পারবে না। আমাদের আপনজনদের স্মৃতি তাদেরকে আমাদের হৃদয়ে সব সময় বাঁচিয়ে রাখে। লিলি কান্না করতে করতে হার মেনে কাভার্ড ভ্যানের দিকে যেতে শুরু করে, যেন সেও সবকিছু ভুলে যেতে চায়। কিন্তু সে কাভার্ড ভ্যানের কাছে পৌঁছাতেই তার চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড় হয়ে যায়, কারণ ঠিক তার সামনেই জর্জ হার্ডি বসেছিল। লিলি নিজের চোখ কচলে জিজ্ঞাসা করে যে জর্জ, তুমি কি সত্যি এখানে আছো? জর্জ হেসে বলে যে হ্যাঁ লিলি, আমি একেবারে এখানে আছি, কারণ তুমি আমাকে তোমার হৃদয় থেকে ভুলে যেতে পারোনি। জর্জ তাকে সাহস দিয়ে বলে যে ক্যালেব আমার ভেড়ার পালের একটা পশমও বাঁকা করতে পারবে না, কারণ লিলি আমার সকল ভেড়াদেরকে বাঁচাবে। যদি তুমি আসল খুনিকে খুঁজে বের করতে পারো, তাহলে রেবেকা জেল থেকে ছাড়া পেয়ে যাবে, সে এই খামারটা পেয়ে যাবে, আর আমার পুরো ভেড়ার পাল চিরতরে সেফ হয়ে যাবে। লিলি প্রচণ্ড চিন্তায় পড়ে যায় আর বলে যে কিন্তু জর্জ, আমি তো একটা সাধারণ ভেড়া, আমি আসলে খুনির খোঁজ কিভাবে বের করব?
আর ঠিক তখনই সেই মুহূর্তে লিলির মাথায় যেন বিদ্যুৎ চমকায়। তার মনে পড়ে যায় যে জর্জের লাশের হাতে ঘাসের একটা সবুজ দাগ লেগেছিল। ব্যাস, এটা মনে পড়তেই পুরো রহস্যটা লিলির সামনে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যায়। লিলি চিৎকার করে বলে যে ওটা ঘাসের কোনো দাগ ছিল না। এবার লিলিকে এই মিশনে সাহায্য করার জন্য ওই ছোট্ট উইন্টার ল্যাম্পটাও চলে আসে, যে কিনা কখনো কোনো কিছুই ভোলেনি। লিলি একটা মাস্টার প্ল্যান বানায়। সে উইন্টার ল্যাম্পের একটা পা নীল রঙে ডুবিয়ে দেয় আর অন্য একটা পা হলুদ রঙে। এরপর রাতের অন্ধকারে ওই ছোট্ট উইন্টার ল্যাম্পটা চুপিসারে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। জেলেবন্দি রেবেকা অবাক হয় আর চিন্তিত হয়ে এই সব কিছু দেখতে থাকে। লিলি জানালার বাইরে থেকে উইন্টার ল্যাম্পকে গাইড করছিল, আর ওই ছোট্ট ভেড়ার বাচ্চাটা পুলিশ স্টেশনের মেঝের উপরে নিজের রং মাখা পা দিয়ে অদ্ভুত সব লাইন টানতে শুরু করে। পরদিন সকালে অফিসার টিম যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন মেঝের উপরে তৈরি ওই লাইনগুলো দেখে সে চমকে যায়। রেবেকা তাকে জানায় যে এই কারসাজিটা ওই ছোট্ট ভেড়ার বাচ্চাটা করেছে, যে বাইরে দাঁড়িয়ে থাকা অন্য একটা ভেড়ার ইশারায় এখানে এসে সব কিছু বানাচ্ছিল। টিম মনোযোগ দিয়ে এইসব কিছু দেখে। মেঝের উপরে জর্জের নামের সাথে যুক্ত দুটো লাইন টানা ছিল। একটা লাইন রেবেকার দিকে যাচ্ছিল আর অন্য লাইনে হলুদ রঙের একেবারে মাঝখানে গাঢ় সবুজ রং লেগেছিল। টিম কিছুই বুঝতে পারছিল না। সে বিরক্ত হয়ে যখনই নিজের হাতে ওই রংটা মোছার চেষ্টা করে, তখনই জাদুর মতো হলুদ আর নীল রং মিশে গিয়ে টিমের নিজের হাতও পুরোপুরি সবুজ হয়ে যায়। তখনই সেখানে কাউন্ট কোর্টের পুলিশ এসে পড়ে, যারা রেবেকাকে জেলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। টিম দুঃখ ভরাক্রান্ত মনে রেবেকাকে তাদের হাতে তুলে দেয় আর পেপারে সাইন করতে শুরু করে। কিন্তু যখনই টিম সাইন করার জন্য কলমটা হাতে রাখে, তার নজর বাইরে দাঁড়িয়ে থাকা ওই ছোট্ট উইন্টার ল্যাম্পের পায়ের উপরে পড়ে, যেগুলো হলুদ আর নীল রঙে মাখামাখি ছিল। আর হ্যাঁ, এখানেই টিমের মাথায় যেন বুদ্ধি চলে আসে। সে পুরো ক্রোনোলজি বুঝতে পারে। সে চিৎকার করে পুলিশদেরকে আটকে দেয় আর বলে, দাঁড়াও, রেবেকাকে ছেড়ে দাও, ও মার্ডার করেনি। টিম অবশেষে বুঝে গিয়েছিল যে জর্জ হার্ডির আসল খুনিটাকে। তো বন্ধুরা, এবার আসি ক্লাইম্যাক্সে, যে শেষ পর্যন্ত আসলে জর্জকে কে খুন করেছিল। রেবেকা যখন থেকে এই শহরে এসেছিল, সে পুলিশের নজরে 1 নম্বর সাসপেক্ট ছিল, কারণ সে মিথ্যে কথা বলেছিল যে সে জর্জের খামারে কখনো যায়নি। আর খুনি ঠিক এই বিষয়টাকে তার কাজে লাগিয়েছে। আর ওই আসল খুনি অন্য কেউ নয়, বরং জর্জের নিজের আপন ছেলে পিটার ছিল। আসলে জর্জ নিজের উইলের একটা কপি রেবেকাকে পাঠিয়েছিল, তাই এটা তো পরিষ্কার ছিল যে একটা কপি নিজের ছেলে পিটারকেও সে পাঠিয়েছিল। পিটার যখনই ওই 250 কোটি টাকা অর্থাৎ $30 মিলিয়ন ব্যাপারে জানতে পারে, তখন তার মনে লোভ জন্মায় আর সে জর্জকে রাস্তা থেকে সরানোর একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলে। কিন্তু পিটার খুবই চালাক ছিল। সে জানতো যে উইলে যার নামে টাকা রয়েছে, সেই যদি মার্ডার করে তাহলে পুলিশ সবার আগে তাকেই ধরবে। তাই সে একটা মাস্টার প্ল্যান বানায় যে কেননা এই মার্ডারের দায় নিজের আপন বোন রেবেকার ঘাড়ে চাপিয়ে দেয়া যাক। কারণ রেবেকা যদি মার্ডার কেসে জেলে চলে যায়, তাহলে তার ফাঁসি হয়ে যেত। আর আইন অনুযায়ী ওই সকল 250 কোটি টাকার সম্পত্তি অটোমেটিকভাবে পরবর্তী ওয়ারিশ অর্থাৎ পিটার পেয়ে যেত। আর এখানে টুইস্টটা হলো যে রেবেকার মতো পিটারও নিজের নাম বদলে রেখেছিল। সে অন্য কেউ নয়, বরং ওই পচা সাংবাদিক এলিয়ট ম্যাথিউ ছিল, যাকে রাতের অন্ধকারে ওই ছোট্ট উইন্টার ল্যাম্পটা জর্জের ভূত ভেবে বসেছিল। কারণ পিটারের শারীরিক গঠন একদম নিজের বাবা জর্জের মতোই ছিল। এলিয়ট অনেকদিন ধরে সাংবাদিকের বেশে এই দেশে লুকিয়েছিল, আর জর্জ কথার ছলে তাকে জানিয়ে দিয়েছিল যে রেবেকা তার সঙ্গে দেখা করতে আসছে। এলিয়ট এর থেকে ভালো সুযোগ আর কখনোই পেতে পারত না, তাই সে কালচারাল ফেস্টিভ্যালের বাহানা দিয়ে এই শহরে চলে আসে। তারপর পুরো দুনিয়াকে দেখানোর জন্য শহর থেকে চলে যাওয়ার নাটকও করে, কিন্তু নিজের গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চুপিসারে সে আবারও ফিরে আসে। আর মার্ডারের রাতে রেবেকা যখন জর্জের সঙ্গে দেখা করে ফিরে যায়, তখন এলিয়ট চুপিসারে কাভার্ড ভ্যানের ভেতরে ঢোকে। সে জর্জের সঙ্গে ড্রিঙ্কস করে আর ধোঁকা দিয়ে তার ড্রিঙ্কসের মধ্যে ওই বিষাক্ত টক্সিক মিশিয়ে দেয় আর টেবিলের উপরে ওই নতুন উইলটা রেখে দেয়। কিন্তু জর্জ আসলে অনেক শক্তপোক্ত ছিল। বিষের প্রভাব শুরু হবার আগেই জর্জ আর এলিয়টের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি হয়। আর এই ধস্তাধস্তির মধ্যে জর্জ ছটফট করতে করতে কাভার্ড ভ্যানের বাইরে ছুটে আসে আর মাটিতে পড়ে গিয়ে মারা যায়। এলিয়ট আসলে অনেক চালাক ছিল, কারণ লিডিয়া যখন উইলটা পড়ছিল তখন সে ফোন কলের বাহানা দিয়ে রুমের বাইরে চলে যায়। আর ঠিক সেই ফাঁকে সে চুপিসারে রেবেকার রুমে ঢুকে তার জুতোর নিচে ওই বিষাক্ত ইউট্রি গাছের ফলগুলো লুকিয়ে দেয়, যাতে করে সকল সন্দেহ রেবেকার উপরে গিয়ে পড়ে।
কিন্তু কথায় আছে না, খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ সে পেছনে ফেলেই যায়। আর এলিয়ট নিজেও একটা মস্ত বড় ভুল করে ফেলে। সেটা হলো জর্জের হাতে দুটো রং লেগেছিল, একটা নীল আর একটা সবুজ। নীল রংটা ছিল ওই ভেড়ার ঔষধের, যেটা জর্জ রোজ বানাতো আর তার হাতে লেগে থাকতো। আর সবুজ রংটা তৈরি হয়েছিল নীল আর হলুদের মিশ্রণে। তো আপনাদের মনে আছে কি ওই সরাইখানার বালিশের উপরে পাওয়া সবুজ দাগটার কথা? ওটা এলিয়টেরই বালিশ ছিল। আসলে হাতাহাতির সময় জর্জ এলিয়টের চুলগুলো পাগলের মতো খামচে ধরেছিল। এলিয়ট এই শহরে আসার আগে তাড়াহুড়ো করে নিজের চুলে খুবই বাজে কোয়ালিটির হলুদ কালার ডাই লাগিয়েছিল, যাতে করে তার চেহারা রেবেকা বা জর্জের সাথে একেবারে না মেলে আর তাকে কেউ চিনতেও না পারে। জর্জের হাতে লেগে থাকা নীল ঔষধ আর এলিয়টের চুলের ওই বাজে হলুদ রং যখন একসঙ্গে ঘষা খায়, তখন জর্জের হাতে সবুজ রং তৈরি হয়ে যায়। আর ওই একই রং ঘুমানোর সময় এলিয়টের বালিশেও লেগে গিয়েছিল। এলিয়ট খুবই বাজেভাবে এখানে ফেঁসে যায়, কিন্তু সে চিৎকার করে বলে যে এই সব কিছু বাজে কথা। আমার চুলের রং ন্যাচারাল ব্লন্ড না বলে কি আমি খুনি হয়ে গেলাম? তোমাদের কাছে কি প্রমাণ আছে? টিম মুচকি হাসে আর এলিয়টের মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। এলিয়ট ভয় পেয়ে বলে যে চুল দিয়ে কি প্রমাণ করবেন? টিম বলে যে আমি এটা চেক করছি না যে তোমার চুল আসল নাকি নকল, বরং আমি এই চুলের ডিএনএ টেস্ট করাতে যাচ্ছি, যার ফলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি জর্জ হার্ডির আপন ছেলে পিটার। এই কথা শুনতে এলিয়টের পায়ের তলা থেকে একেবারে মাটি সরে যায়। সে নিজের গাড়ির দিকে পাগলের মতো দৌড়ায় আর গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টাও করে। কিন্তু ঠিক তখনই লিলি চিৎকার করে বলে ওঠে যে এবার ওকে বাগে পেয়েছি, গুঁতো মারে কে। আর তখনই সাথে সাথে ওই ভেড়ার পালের সেই যমজ দুই বড় বড় ভেড়া, যাদের গাড়িতে গুঁতো মারার খুবই শখ হয়েছিল, তারা পুরো শক্তি দিয়ে দৌড়ে আসে আর এলিয়টের গাড়িতে নিজেদের শিং দিয়ে এমন জোরালো ধাক্কা মারে যে গাড়ির একেবারে পার্টস পাতি সব আলাদা হয়ে যায় আর এলিয়ট ওখানে কুপকাত হয়ে পড়ে। পুলিশ এলিয়টের কলার ধরে জেলে পুরে দেয় আর অফিসার টিম রেবেকার কাছে হাত জোর করে ক্ষমা চায়। আর ওই ছোট্ট উইন্টার ল্যাম্পটাও রেবেকার কাছে এসে আদর করে নিজের পিঠ চাপড়াতে দেয়। টিম চলে যাবার সময় আমাদের গোয়েন্দা ভেড়া লিলিকে একটা কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে, যেন সে বলতে চায় থ্যাংক ইউ বস, তোমার জন্যই আজকে আমার ক্যারিয়ারটা বেঁচে গেল, আমি একজন খুনিকে ধরতে পারলাম। তো এরপর পুলিশ ওখান থেকে চলে যায়, কিন্তু এই ছোট্ট উইন্টার ল্যাম্পটা রেবেকার কাছেই থেকে যায়। তখনই বেথ রেবেকার কাছে আসে আর জর্জের ওই চুরি করা চিঠিটা তাকে দিয়ে দেয়। বেথ কান্না করতে করতে জানায় যে সে জর্জকে আসলে পাগলের মতো ভালোবাসতো। সে ভেবেছিল যে লাভ লেটারটা হয়তো তার জন্যই লিখেছে, কিন্তু রেবেকার মা চলে যাবার পরে জর্জের মন এমনভাবে ভেঙে গিয়েছিল যে সে তার পুরো জীবনে কখনো অন্য মেয়েকে আর ভালোই বাসতে পারেনি। রেবেকা জিজ্ঞাসা করে যে আমার মায়ের নাম কি ছিল। তখন বেথ একটা শেষ রহস্য ফাঁস করে বলে যে তোমার মায়ের নাম লিলি ছিল, অর্থাৎ জর্জ তার সব থেকে প্রিয় আর বুদ্ধিমান ভেড়ার নাম নিজের মৃত স্ত্রীর স্মৃতিতে রেখেছিল। ঠিক তখনই ক্যালেব আর কসাই হ্যাম রেবেকার কাছে আসে আর বলে, ম্যাডাম, এই খামার আর ভেড়াদের সামলানো আপনার সাধ্য নয়, আপনি এই সব কিছু আমাদের কাছে বিক্রি করে দিন আর কোটি কোটি টাকা নিয়ে ফুর্তি করুন। কিন্তু রেবেকা তাদেরকে বকা দিয়ে তাড়িয়ে দেয়, কারণ সে জানতো যে এরা দুজন ভেড়াদের খুনি আর মাটনের ব্যবসা করে। রেবেকা বলে যে তোমরা লোভী লোকেরা জর্জের ভেড়াদের নাম পর্যন্ত জানো না, অথচ আমার এই খামারটার প্রত্যেকটা ভেড়ার এক একটা নাম একেবারে মুখস্থ রয়েছে। রেবেকা এখানে একটা বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের নাম রেবেকা হ্যামস্টেড থেকে বদলে চিরতরের জন্য রেবেকা হার্ডি রেখে দেয়। সে ক্যালেবের খামারের ওই সকল অসহায় কালো ভেড়াদেরকেও কিনে নেয় আর তাদের স্বাধীন করে জর্জের খামারে নিয়ে আসে। এখন রেবেকা পুরোপুরি নিজের বাবার দেখানো পথেই চলছিল। সে রোজ সন্ধ্যায় নিজের মায়ের নামওয়ালা ভেড়া লিলি আর বাকি পালকে নিজের কাছে বসায় আর তাদেরকে খুবই আদর করে বিভিন্ন গোয়েন্দাদের গল্প পড়ে শোনায়। গল্পের শেষে লিলি ধীরে ধীরে ওঠে আর ওই ছোট্ট নাম না থাকা উইন্টার ল্যাম্পটার কাছে যায় আর খুবই আদর করে তার নাম রাখে জর্জ। সে তাকে নিজের সাথে পালের মাঝখানে নিয়ে আসে আর বাকি সকল ভেড়ারাও তাকে চিরতরে নিজেদের পরিবারের অংশ হিসেবে মেনে নেয়। আর এরই মাঝেই ভেড়াদের এই অদ্ভুত আর গোয়েন্দাগিরির রোমাঞ্চকর গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গোয়েন্দা ভেড়াদের ধামাখাদার এই মিস্ট্রি গল্পটা? আপনার কি কখনো ভেবেছিলেন যে একটা ভেড়াও এত কঠিন মার্ডার কেস সলভ করতে পারবে? তো আপনাদের কাছে লিলি নামের এই ভেড়াটার মাস্টারমাইন্ড বুদ্ধি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্প অনেক বড় হয়ে গেল, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।